তৃণমূল চোর, বিজেপি দাঙ্গাবাজ, এইগুলো তো সাধারণ মানুষের বোঝাপড়ার মধ্যেও রয়েছে। এটা নিজেদের মধ্যে মিটিং বলেই বলছি। দেখবেন কদিন আগে একটা ওই ভিডিও খুব ভাইরাল হয়েছিল না, আমি কথাটা এই কারণে বলছি যে তৃণমূলকে যারা ভোট দেন তারাও তৃণমূল চোর মোটামুটি এটা জেনেই ভোট দেন এখনো অবধি। দেখবেন কদিন আগে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে একটা লোককে সেই জিজ্ঞেস করছে একজন যে কি কাকা তুমি কাকে ভোট দেবে, বলছে তৃণমূলকে। বলে কেন তৃণমূলকে ভোট দেবে কেন? বলছে ওরা চোর হলেও যাতে ভালো। তো যারা তৃণমূলকে ভোট দেয় তারা মোটামুটি এই কারণেই ভোট দেয়, যারা চোর হলেও যাতে ভালো। আর বিজেপিকে যারা ভোট দেয় তারা বিজেপি দাঙ্গাবাজ বা বিজেপি সাম্প্রদায়িক জেনে ভোট দেয়। ইনফ্যাক্ট বলা চলে যে বিজেপি সাম্প্রদায়িক বলেও কিছু মানুষ ভোট দেন, মুখে যাই বলুন না কেন যে তৃণমূলকে হারাবো বলে বিজেপিকে ভোট দিচ্ছি, মোদি ডেভেলপমেন্ট করবে বলে বিজেপিকে ভোট দিচ্ছি। আসলে মনের মধ্যে আসে একটা যে বিজেপি হিন্দুত্ববাদী, তাই আমি বিজেপিকে ভোট দিচ্ছি, এটাও আসে। এটা হয়তো মুখ ফুটে বললে খারাপ দেখাবে, সে কারণে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে মোদির ডেভেলপমেন্ট আর তৃণমূলকে হারানো এইসব 10 রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলেন। একটা অংশ অবশ্যই আছেন যারা কিনা তৃণমূলের বিরুদ্ধে হয়তো বিজেপিকে ভোট দেন, কিন্তু তাদের সমালোচনা যা হলো। কিন্তু আমরা বামপন্থীরা আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমরা বিধানসভা এই মুহূর্তে আমাদের কোনো এমএলএ নেই, আজ বাদে কাল বিধানসভার ভোট। দুটো জিনিস হতে পারে বিধানসভায়, তিনটে জিনিস হতে পারে। এক, আমরা এইবারও খুব খারাপভাবে হারলাম। দুই, আমরা সরকার তৈরি করলাম, যেটা কিনা সম্ভব। পলাশদা বলার সময় বললো আমাদের দেশের রাজনীতিতে এরকম অসংখ্য উদাহরণ ইদানিংকালের মধ্যেই রয়েছে। আম আদমি পার্টি আপনাদের মনে আছে একটা দল তৈরি হলো, তৈরি হয়ে সে প্রথম ভোট করলো এবং জোট সরকারের সে নেতৃত্ব দিল। কংগ্রেসের সমর্থনে সরকার তৈরি করলো জীবনের প্রথম ভোটে 2015 সালে। তারপরে সে জোট সরকার তৈরি করার পরে বুঝতে পারলো এইবার যদি ভোট হয় তাহলে এবার আমাকে আর জোট করতে হবে না, আমি একাই সরকার তৈরি করবো। সে নিজে নিজে সরকার ভেঙে দিয়ে ইস্তফা দিয়ে কেজরিওয়াল আর একবার ভোটে গেল এবং 70টা আসনের মধ্যে 67টা আসন জিতে তারা সরকার তৈরি করলো, আপনাদের মনে আছে। সুতরাং এই উদাহরণ আমাদের দেশে রয়েছে, এটা সম্ভব। আর একটা হতে পারে যে আমরা হয়তো একার ক্ষমতায় সরকার তৈরি করার মতো সংখ্যায় গেলাম না, হয়তো আমরা 148 জন বিধায়ক পেলাম না, কিন্তু একটা ভালো সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভার মধ্যে গেলাম এবং আগামী দিনে আমাদের লড়াই আন্দোলন আমরা করতে পারলাম, আরও ভালো করে আমরা আমাদের কাজকে পরিচালনা করতে পারলাম। এই তিনটে ক্ষেত্রেই আমরা পশ্চিমবাংলার মানুষের জন্য আমাদের পজিটিভ স্লোগানটা কি, আমরা কি পরিবর্তন আনতে চাই পশ্চিমবাংলায় রাজ্য চালানোর ক্ষেত্রে। কয়েকদিনের মধ্যে আমাদের ম্যানিফেস্টো বেরোবে, কয়েকদিনের মধ্যে ম্যানিফেস্টো যে বেরোবে, এবং দেখুন ম্যানিফেস্টো গোটা রাজ্য জুড়ে কথা যে তার মধ্যে থাকবে যে কোনো আমাদের বিধানসভা কেন্দ্র, তা উত্তর দমদম হতে পারে, পাশে কামারহাটি হতে পারে, যে কোনো, বা ওদিকে খড়দা হতে পারে। বিধানসভা ভিত্তিকও আমাদের বিভিন্ন লিফলেট, প্রচার পুস্তিকা ইত্যাদি হবে, যেখানে সেই বিধানসভার যা কন্ডিশন, সেই বিধানসভার অন্তর্গত যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেইখানে কী ঘটনা ঘটেছে না ঘটেছে, সেখানকার সেই বিধানসভা ভিত্তিক কোন উন্নয়নের কাজ অতীতে আমরা করেছি, কোন উন্নয়নের কাজ আমরা আগামী দিনে করতে চাই, এই কথাগুলো আমাদের থাকবে। এই কথাগুলোকে নিয়ে আরও ভালো করে মানুষের কাছে সমস্ত রকমভাবে, যত রকমভাবে যাওয়া যায়, মিটিং মিছিল পথসভা ইত্যাদি তো যা হওয়ার হবেই। তবে এবার বুঝতেই পারছেন ভোটটা এমন সময় হচ্ছে পরীক্ষার জন্য, বেশ কতদিন হয়তো সেই অর্থে বাইরে মিটিং মিছিল করা যাবে না, হয়তো শেষ দিকে হবে, কিন্তু তার আগে অবধি মাইক ব্যবহার ইত্যাদির একটা সমস্যা থাকবে। তো তার বাদ দিয়েও এখন সোশ্যাল মিডিয়ার প্রচার রয়েছে, আরও হাজার বাড়ি বাড়ি যাওয়া, গ্রুপ মিটিং করা ইত্যাদি সব কিছু রয়েছে, হাজারটা মাধ্যম রয়েছে। সেখানে আমাদের ইতিবাচক কথাগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই কাজটা আমাদের করতে হবে। তাতে দুজন বিরোধ করলে বিরোধ করুক, হয়তো আমরা বললাম যে আমরা এই কাজটা করবো, আর একজন বললো যে কই তোমরা মুখে বলছো, কিন্তু তোমরা যখন সরকারে ছিলে তখন তো এটা করতে পারোনি, সমালোচনাই না হয় করবে। আমরা বললাম যে আমরা এই কাজটা করবো, করুক। বিজেপি তৃণমূল পথসভা করে মাইক লাগিয়ে বলুক যে না সিপিএম এটা বলছে কিন্তু বাজে কথা বলছে, ওরা এটা করতে পারবে না, এটা অবাস্তব, দরকার হলে তাই বলুক, গালাগাল দিক আমাদেরকে, তবু যেন আমাদের সেট করা এজেন্ডায় আমাদেরকে গালাগাল দেয়, আমাদেরকে যেন ওদের সেট করা এজেন্ডায় রাস্তায় দাঁড়িয়ে গালাগাল দিতে না হয়। লড়াইটা যেন, খেলাটা যেন আমাদের মাঠে হয়, ওদের মাঠে যেন খেলা না হয়। তাতে দুজন সমর্থন করবে, দুজন বিরোধিতা করবে, কিন্তু যে ভোটের যে এজেন্ডা যে ঠিক করবে, ভোটের বিষয় যে ঠিক করবে, ভোটের ফলাফলও তার দিকে যাবে, এই সম্ভাবনা তত উজ্জ্বল হবে। আমাদের প্রথম কথা যেটা আমরা বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যে এটাকে নিয়ে লড়াই করে এসেছি, সম কাজে সম বেতনের আইনকে কার্যকর করা। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, আমাদের বিধায়করা যদি পশ্চিমবাংলার বিধানসভায় যায়, এই কথাটা যেতে পারে, আমাদের প্রথম লড়াই হবে পশ্চিমবাংলার বিধানসভায় সম কাজে সম মজুরির আইনকে পাশ করানো। কন্ট্রাকচুয়াল চাকরি, পলাশদা বলার সময় বলছিল একটা গোটা 2-3টে জেনারেশন কন্ট্রাকচুয়াল কাজ করছে, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 14,000 টাকা বড় জোর মাস গেলে তার উপার্জন। ঘরে ঘরে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, করে একটা কোনোভাবে একটা কন্ট্রাকচুয়াল টেম্পোরারি কাজ পেলে যেন, একটা 12-14,000 টাকা চাকরি পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে, এমন অবস্থা হচ্ছে। পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই, কি সরকারি কি বেসরকারি। আপনি
সেন্ট্রালের দেখুন ব্যাংক, রেল, পোস্ট অফিস যা আছে সব কন্ট্রাকচুয়াল। রাজ্য সরকারের মিউনিসিপ্যালিটি, পরিবহন, এই ট্রান্সপোর্টে বেলঘরিয়া ডিপো আমাদের সরকারের সময় তৈরি হয়েছিল, সুভাষ চক্রবর্তী মন্ত্রী ছিলেন, শ্যামল চক্রবর্তী মন্ত্রী ছিলেন। এই বেলঘরিয়া ডিপো, এই উত্তর দমদম, কামারহাটি, বড়নগর, দমদম, অধিকার, এদিকে খড়দা থেকে ঘরে ঘরে লোকজন চাকরি পেয়েছে ট্রান্সপোর্টে সেই সময়। কন্ট্রাকচুয়াল চাকরি, আজকে ওই ডিপোগুলোতে কাজ চলছে কন্ট্রাকচুয়াল দিয়ে। আমাদের সরকারের সময় ট্রান্সপোর্টে চাকরি পাওয়া একজন মানুষের আজকের দিনে তার মাইনে হয়তো 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা মাইনের কাজ করছে, এরকমও আছে। আর সেই কাজ তৃণমূল আমলে পরিবহনে চাকরি পেয়েছে, করছে। মদন মিত্র যখন পরিবহনের মন্ত্রী, শুভেন্দু অধিকারী যখন পরিবহনের মন্ত্রী, ঘুষ দিয়ে চাকরি কিনেছে, সেই চাকরি সে আজকে করছে 12,000 টাকা, 14,000 টাকা মাইনের। প্রাইভেট চাকরি, প্রাইভেটেও পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই, সব কন্ট্রাকচুয়াল। আমাদের প্রথম লড়াই বিধানসভার ভেতরে আমরা যেতে পারলে সম কাজে সম মজুরির আইনকে পশ্চিমবাংলার বিধানসভায় পাশ করানো, সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি, সরকারি চাকরিগুলো, আধা সরকারি চাকরিগুলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত চাকরি কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট হবে। প্রাইভেট চাকরির ক্ষেত্রেও পশ্চিমবাংলায় এই আইন করা হবে, প্রাইভেট মালিককেও তার কোম্পানিতে কাজ করছে কন্ট্রাকচুয়াল যারা, তাদের কাজকে পার্মানেন্ট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। নিজের কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট করেই সে নতুন করে আবার অস্থায়ী কর্মী, কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করতে পারবে। যতক্ষণ না আগের অস্থায়ী কর্মীদের চাকরিকে স্থায়ী করছে, ততক্ষণ সে পরের দফায় অস্থায়ী কর্মী নিয়োগ করতে পারবে না। যে আইনের জন্য সিআইটিও এত বছর ধরে লড়াই করে আসছে, বাংলার বিধানসভায় সেই আইন আমরা করাতে চাই। পশ্চিমবাংলায় প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন যে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, এই ধরনের যত চাকরি রয়েছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীর, এই ধরনের যতগুলো চাকরি রয়েছে সরকারের, যে এই কন্ট্রাকচুয়াল চাকরিগুলো, অন্তত পক্ষে 20,000 টাকা মাসের মাইনে, 20,000 টাকার কমে মাইনে দেওয়া যাবে না সরকারি চাকরিতে, 20,000 টাকা করে মাসের মাইনে। এই আইন আমরা পশ্চিমবাংলায় করতে চাই। এই কাজগুলো এবং করা সম্ভব, এই কাজগুলো পশ্চিমবাংলা সরকার যদি কোটি কোটি টাকা চুরি না করে, পশ্চিমবাংলা সরকার যদি কোটি কোটি টাকা দুর্নীতি না করে, তাহলে সরকারের যে টাকা আছে সেই টাকা দিয়ে এই কাজ করা সম্ভব। এই কাজ আমরা করতে চাই, আমাদের প্রথম কথা। আমাদের দ্বিতীয় কথা, সরকারি শিক্ষা ব্যবস্থা। পলাশদা বলেছে, আমি নতুন করে তার মধ্যে আর যাচ্ছি না। আমি খালি একটা কথা বলছি, বাংলার একজন হয়তো আমাদের বিরোধী যে মানুষ, তিনিও এটা জানেন যে তৃণমূল চুরি করছে, তার বিরুদ্ধে মিটিং করা, মিছিল করা, টিভিতে 4টে সমালোচনা করা একটা জিনিস। সে কাজ আমরাও করতে পারি, বিজেপিও করতে পারে। বিজেপির হাতে সুযোগ ছিল চুরি তদন্ত করে চোরদেরকে জেলে ঢোকানোর, ওরা সেটা করেনি, সেও না হয়ে গেল। এটা গেল রাজনৈতিক দিকটা, চুরির বিরুদ্ধে লড়াইয়ের দিকটা। কিন্তু মানুষের কোন বিকল্প দরকার? ওরা একদিকে চুরি করে যাবে আর আমরা তার বিরুদ্ধে মিটিং মিছিল করে যাব, দিনের পর দিন তো এটা চলতে পারে না। চাকরি চুরির বিকল্প তো মিটিং মিছিল আর আদালতে মামলা নয়, চাকরি চুরির বিকল্প হচ্ছে স্বচ্ছ নিয়োগ। এই স্বচ্ছ নিয়োগ পশ্চিমবাংলায় একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। বিজেপি বলুন, অন্য কোনো দল বলুন, সে কাজ করবে না, কেউ আশাও করেন ওদের কাছ থেকে। একটা বিজেপির অতি বড় সমর্থক নেই যিনি মনে করেন যে পার্থ চ্যাটার্জি যদি চাকরি বিক্রি করতো, ব্রাত্য বসু যদি চাকরি বিক্রি করে, তো তার শুভেন্দু অধিকারী চাকরি প্রদান করবে সৎভাবে। কোনো পাগলও এটা বিশ্বাস করে না। সরকারি স্কুলগুলোতে আবার আগের মতো হাল ফেরানো, এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। খালি তাই নয়, প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও বলছি এবং প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে। দেখুন, আমি এটা শহরাঞ্চল, উত্তর দমদম বা নিউ ব্যারাকপুর পৌরসভা অঞ্চল, শহরাঞ্চল, এখানে ঘরে ঘরে মানুষজন আছেন যাদের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে। খালি যে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত নয়, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও এখন প্রাইভেট স্কুলে পড়ছে, কারণ বাবা মারাও জানে যে সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না, সরকারি স্কুল লাটে উঠে গেছে। প্রাইভেট স্কুল, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল মানে কি? ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে চারদিকে। মাইনে, টিউশন ফি একটা স্কুলের মাস গেলে 1 লাখ টাকা, মানে বছরে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা, 10 লাখ টাকা পর্যন্ত টিউশন ফি, 12 লাখ টাকা টিউশন ফি। এরকমও স্কুলে দমদমের মধ্যেই রয়েছে। দমদমের মধ্যে এরকম স্কুল রয়েছে, এই এলাকার মধ্যে, উত্তর দমদমের মধ্যে, যেখানে 12 লাখ টাকা বছরে টিউশন ফি, মানে মাসে 1 লাখ টাকা করে টিউশন ফি দিয়ে ছেলে মেয়েকে পড়াতে হবে। এবং প্রাইভেট হাসপাতাল, একজন সাধারণ মানুষ, আমি খুব গরিবও বলছি না, গরিব মানুষ তো বটেই, মধ্যবিত্ত মানুষও, আর ঘরে ঘরে আমরা জানি এখন এমন অবস্থা, যদি একজন মানুষ সারা জীবন কাজকর্ম করেছেন, চাকরি বাকরি করেছেন, কি ব্যবসাপত্র করেছেন, এবার তিনি যদি 60-65 বছর বয়সে গিয়ে তাকে বেশি না 10 থেকে 12 দিন কোনো বড় কর্পোরেট হাসপাতালে ভর্তি হতে হয়, অ্যাপোলোতে কি তার পিয়ারলেসে কি মেডিকাতে, এই ধরনের কোনো হাসপাতালে ভর্তি হতে হয়, 10-12 দিন আইসিইউতে থাকতে হয়, তাহলে সারা জীবনের জমানো টাকা ওখানে দিয়ে তারপরে বাড়ি ফিরতে হবে। 3 থেকে 4 দিনের মধ্যে মেডিক্লেম শেষ হয়ে যাবে, মেডিক্লেমের লিমিট শেষ হয়ে যাবে,
তারপরে ফিক্সড ডিপোজিট ভেঙে ঘটিবাটি বিক্রি করে নার্সিংহোমের বিল মিটিয়ে, হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফিরতে হবে। ইচ্ছে মতো এই পরীক্ষা, তার অত টাকা, ওই অপারেশনের এত টাকা, এই টেস্টের অত টাকা, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো হেলদোল নেই। আমরা বলছি আমাদের বামপন্থীদের নির্দিষ্ট কথা, পশ্চিমবাংলার বিধানসভায় আমরা প্রাইভেট স্কুলের মাইনে এবং প্রাইভেট হাসপাতালের চিকিৎসার খরচাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আইন আনতে চাই। ইচ্ছে মতো প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল টাকা নিতে পারবে না লোকের কাছ থেকে। আমরা কখনো একথা বলবো না যে আমরা চাইবো প্রাইভেট স্কুল, প্রাইভেট হাসপাতাল ফ্রি হয়ে যাক, তা সম্ভব না। আমরা জানি তারা ব্যবসা করতে এসছে, ব্যবসা করবে, কিন্তু মুনাফা করবে, কিন্তু সেই মুনাফার একটা 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 নিয়ন্ত্রণ থাকতে হবে মুনাফার ওপর। এই সমস্ত প্রাইভেট স্কুলগুলো আমি আপনাদেরকে বলছি, এটা খালি সিপিএম তৃণমূলের ব্যাপার নয়, যে কোনো মানুষের এটা খারাপ লাগার মতো ব্যাপার। এই যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে, প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে, সব কটা সরকারের থেকে জমি পেয়েছে। 90% আমাদের সরকারের সময়, কিছু এই সরকারের সময় সরকার থেকে জমি পায় 1 টাকা দিয়ে, 11 টাকা দিয়ে সব জমি পায়। একটা বিঘের পর বিঘে জমি, কাটার পর কাটা জমি, হাজার রকমের ট্যাক্স ছাড় আছে এদের, হাজার রকমের সুযোগ সুবিধা পায়। তখন কি বলে যে ভাই আমরা তো সামাজিক কাজ করছি, আমরা চিকিৎসা করছি, আমরা বাচ্চাকে শিক্ষা দিচ্ছি, আর 5টা ব্যবসার সঙ্গে আমাদের ব্যবসাকে এক করে দেখলে হবে না, আমরা সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল সেক্টরে আমরা কাজ করছি, সামাজিক কাজের জন্য আমাদেরকে এই সুবিধা দিতে হবে। জমি নেওয়ার বেলা সরকারের কাছ থেকে 10টা সুবিধা নেওয়ার বেলা সবাই তখন সামাজিক কাজ দেখায়, আর মুনাফা করার বেলা তেল সাবান শ্যাম্পু যে বেচে, সোনারূপো যে বেচে, সে বোধহয় ওরকম মুনাফা করতে পারে না। শিক্ষা বেচে আর স্বাস্থ্য বেচে যা মুনাফা হয়, এই বল্গাহীন মুনাফাখোরির সামনে আমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে। যত প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল আছে ক্যাটাগরি, তাদের পরিকাঠামো অনুযায়ী, এবার যে হাসপাতালে মনে করুন 300টা বেড আছে, তার এই ফ্যাসিলিটি আছে, তার একরকম। যে একটা ছোটো নার্সিংহোম, তার হয়তো 20টা বেড আছে, অনেক ছোট ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা কম, তার একরকম পরিকাঠামো। পরিকাঠামো অনুযায়ী হাসপাতালগুলোকে, স্কুলগুলোকে ক্যাটাগরিতে ভাগ করে সরকারকে খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিতে হবে। এই কাজ আমরা করতে চাই পশ্চিমবাংলায়। আমাদের 3 নম্বর কথা, এই কথাটা আমরা আমাদের লোকসভা ভোটের ম্যানিফেস্টোতেও বলেছিলাম। আমরা কোনো আসন জিতিনি, আমরা কাজটা হাতে কলমে করতে পারিনি, কিন্তু এইবার বিধানসভা ভোটেও এই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা ভোটে যাব। যেখানে যেখানে আমাদের পার্টি সিপিআইএমের প্রার্থীরা বিধায়ক হিসেবে নির্বাচিত হবেন, সেটা 10টা আসন হতে পারে, 20টা হতে পারে, 50টা হতে পারে, 80টা হতে পারে, 100টা হতে পারে, যতগুলো আসনে সিপিআইএমের বিধায়করা নির্বাচিত হবেন, প্রত্যেকজন বিধায়ক তার বিধায়ক তহবিলের 5 বছরের যে মোট টাকা, সেই টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন সেক্টরে। মেয়েদের জন্য স্কুল তৈরি করা, যে স্কুলগুলো এখন হয়েছে হয়তো ক্লাস 10 অবধি আছে, ক্লাস 12 অবধি, সেগুলোকে উন্নীত করা। মেয়েদের জন্য কলেজ তৈরি করা, হয়তো কলেজ তৈরি হয়ে আছে, সেখানে আরও ডিপার্টমেন্ট বাড়ানো, পরিকাঠামো তার সেখানে উন্নতি করা, খেলার মাঠ তৈরি করা। প্রত্যেকটা ব্লকে, পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে একটা করে আলাদা করে মহিলাদের জন্য ডেডিকেটেড স্পোর্টস একাডেমি থাকবে প্রত্যেকটা ব্লকে পশ্চিমবাংলার, যেখানে যেখানে আমরা সেই সুযোগ পাবো। যেখানে আরও বাংলা থেকে আরও অনেক ঋষা ঘোষ, আরও অনেক ঝুলন গোস্বামী তৈরি হতে পারে। মেয়েরা যেখানে হাতের কাজ শিখতে চায়, কোনো সেলাইয়ের কাজ, মোবাইল রিপেয়ারিংয়ের কাজ, হয়তো মেকআপ আর্টিস্টের কাজ, অন্য যে কোনো হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চায়, সেই ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা। ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার, মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য, মহিলাদের এই ডেভেলপমেন্টগুলোর জন্য গ্রামের দিকে, এটা হয়তো আমাদের এই এলাকায় হয়তো অতটা রেলিভেন্ট নয়, কিন্তু গ্রামগঞ্জের দিকে আইসিডিএস সেন্টার, অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা, এই কাজগুলোর জন্য আমাদের প্রত্যেকজন বিধায়ক তাদের বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবেন। 4 নম্বর কথা, আমরা পশ্চিমবাংলার সিলেবাসে, শিক্ষায় আমরা আমূল পরিবর্তন আনতে চাই। আমাদের সরকার, আমাদেরকে নিয়ে বলা হতো না যে এটা শিক্ষায় দলতন্ত্র কায়েম করেছে। হ্যাঁ, আমরা দলতন্ত্র কায়েম করেছি। শিক্ষায় দলতন্ত্র মানে আমরা চাকরি বিক্রি করতাম না। শিক্ষায় দলতন্ত্র মানে আমরা ছেলেমেয়েদের কাছ থেকে পয়সা নিয়ে নিয়োগ করতাম না। কিন্তু হ্যাঁ, দলতন্ত্র মানে কি? বামপন্থীদের যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় সেই দর্শনকে রূপায়ণ করা হয়েছিল। সেই কারণে পশ্চিমবাংলা স্কুল কলেজের সিলেবাসে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হতো, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ানো হতো, তেভাগ আন্দোলনের ইতিহাস পড়ানো হতো, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়ানো হতো। এইটা ছিল আমাদের রাজনৈতিক দর্শন। মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলার কথা বলা হতো, ভগৎ সিংয়ের জীবনী পড়ানো হতো, ক্ষুদিরাম বোসের লড়াইয়ের কথা পড়ানো হতো। এইটা ছিল আমাদের রাজনৈতিক দর্শন, যে দর্শন পশ্চিমবাংলা স্কুল স্তর থেকে শিক্ষায় যা প্রভাব ফেলেছিল, যা
যে দর্শন দিয়ে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা বা ঢেলে সাজানো হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করেছে? তারাও তাদের মতো করে শিক্ষা ব্যবস্থাকে তাদের মতো করে তৈরি করেছে। এখন সুকান্ত ভট্টাচার্যের কবিতার বদলে ওখানে মমতা ব্যানার্জির কবিতা পড়ানো হয়। মমতা ব্যানার্জির 19টা কবিতার বই পশ্চিমবাংলা স্কুলগুলোতে বাধ্য করা হয়েছে এখন স্কুলের লাইব্রেরিতে রেখে বাচ্চাদেরকে পড়াতে। আমরা ভগৎ সিংয়ের জীবনী পড়াতাম, এরা বেচারাম মান্নার জীবনী পড়ায়। সিঙ্গুর আন্দোলনের নাম করে ওখানে বেচারাম মান্নার জীবনী পড়ানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে। আর বিজেপি যে রাজ্যে সরকার চালায় সেখানে ইতিহাসের বদলে পুরাণ উপনিষদকে বেদ বেদান্তকে ইতিহাস বলে পড়ানো হয়। ওখানে বিজ্ঞানের নাম করে পড়ানো হয় যে এরোপ্লেনকে আবিষ্কার করেছিল, এরোপ্লেনটা কি হনুমান আবিষ্কার করেছিল, আকাশ দিয়ে যে উড়ে যেত ওটা ছিল, বা কুবেরের পুষ্পগ্রত ওগুলো ছিল নাকি এরোপ্লেন। মেডিকেল সায়েন্স আপনারা দেখেন সিলেবাসে পড়ানো হয়। মেডিকেল সায়েন্সকে কি ছিল প্রাচীন ভারতে? গণেশের মাথা কেটে দেওয়া হয়েছিল, প্লাস্টিক সার্জারি করে হাতির মাথা বসানো হয়েছিল, ওইটা ছিল অ্যাডভান্স মেডিকেল সায়েন্স। এইটা হচ্ছে বিজেপির শিক্ষা ব্যবস্থার মডেল। আমরা তৃণমূলের শিক্ষা ব্যবস্থার মডেল বিজেপির শিক্ষা ব্যবস্থার মডেল থেকে মুক্ত করে আমরা বামপন্থী মডেলে পশ্চিমবাংলা শিক্ষাকে ঢেলে সাজাতে চাই। তার দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, এক, ধর্মনিরপেক্ষতার ভাবনা, সর্বধর্ম সমন্বয়ের ভাবনা। একেবারে স্কুল স্তর থেকে বাংলার সিলেবাসে এমনভাবে তা আমরা পড়াতে চাই যাতে কিনা পশ্চিমবাংলার একটি ছোট বাচ্চাও ছোট থেকে বড় হবে ধর্মনিরপেক্ষতা এবং বিজ্ঞান মনস্কতা, সায়েন্টিফিক টেম্পারামেন্ট, বিজ্ঞান মনস্কতা, সেই বোধকে নিয়ে সে যেন ছোট থেকে বড় হয়, মানুষ হয়। এবং 2 নম্বর কথা, আরজিকর আন্দোলনের সময় এরকম বহু প্রশ্ন উঠেছিল, যে প্রশ্নগুলোর উত্তর এই সমাজে প্রতিষ্ঠিত করা জরুরি। আরজিকর আন্দোলনের ওই ঐতিহ্যকে মাথায় রেখে, আরজিকর আন্দোলনের ওই লড়াইকে মাথায় রেখে আমরা পশ্চিমবাংলার সিলেবাসে এমন পরিবর্তন আনতে চাই আজকের দিনে বাংলার একটা ছেলেও, খালি মেয়ে নয়, বাংলার একটি ছোট ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে স্কুলে পড়াশুনো করে, সে তার শিক্ষায়, স্কুলের শিক্ষায়, সামাজিক শিক্ষায় যেন এমনভাবে শিক্ষিত হয় যে একটি ছোট ছেলেও যেন লিঙ্গ সাম্যের, মহিলাদেরকে সম্মান করার একটা ভাবনা নিয়ে, একটা চেতনা নিয়ে একটা ছেলে বড় হয়, পুরুষ হয়ে গড়ে ওঠে। কোনো ছোট ছেলেও যখন বড় হবে এবং একটা পরিপূর্ণ পুরুষ হবে, যেন সেও যেন এমন পুরুষ তৈরি হয় স্কুল স্তর থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে, যেন তার কোনো কথায় বার্তায়, চোখের চাউনিতে, কোনো ক্যাজুয়াল কোনো ঠাট্টা ইয়ার্কিতে, তার আশেপাশে, তার কর্মক্ষেত্রে, তার পাড়ায়, এমনকি তার নিজের পরিবারের মধ্যে কোনো মহিলার অস্বস্তির কারণ না হয় সে।